হুমায়ুন আহমেদকে শাওন যে বয়সে বিয়ে করেছে, যে বয়সে সংসার করেছে, যে বয়সে বিধবা হয়েছে, যে বয়সে সন্তান মানুষ করেছে একা একা, বাংলাদেশে কয়জন নারী আছে শাওনের মতো এতটা শক্তিশালী? তবে শাওনকে যারাই আপনার বুলি করবে, ইয়ে করবে, এদেরকে চিহ্নিত করুন। অনেকে অনেক ধরনের আজে বাজে কথা লিখেছে, সব জঙ্গিরা। এরা তো আসলে ভেসে যাবে। আমাদের যে স্রোত শুরু হয়ে গেছে বাংলাদেশে, এই স্রোতে তো এরা টিকবে না। জুলাই চাতুর্যের যে কতগুলো ডাইমেনশন ছিল, এটা নিয়ে ভবিষ্যতে ইনস্টিটিউট হবে, দেশ বিদেশ থেকে মানুষ এসে এখানে গবেষণা করবে, পিএইচডি গ্রহণ করবে। কারণ এটা এত বড় চরম প্রতারণা কিন্তু একবিংশ শতাব্দী, অর্থাৎ গত ১৫০ বছরে পৃথিবীর কোথাও এত বড় চরম প্রতারণা হয় নাই। হ্যাঁ, বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই, এই কথা বলে যে শেখ হাসিনা সরকারের পতন হলো, প্রত্যেকে গিয়ে উঠছে কি বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে, তাই না? এরপরও কি দেখেন, মানুষ বলে যে না, জুলাইতে প্রতারণা হয় নাই। অদ্ভুত ব্যাপার না? শাওনের পোস্টে এত ভয় কেন? যারা জুলাইয়ের নামে প্রশ্নহীন আনুগত্য চায়, শাওনের পোস্ট তাদেরকে বড় একটা ধাক্কা দিল। এই বক্তব্যে আমি তুলে ধরব শাওনের কণ্ঠরোধ তো নয়, কেন আমাদের সবার শাওনের পাশে দাঁড়ানো দরকার এবং কেন আমাদের দরকার শাওনের কণ্ঠ, কেন আমাদের দরকার নীলুফার চৌধুরী মনি নামে বিএনপির নেত্রীর পাশে দাঁড়ানো। দেখুন, জুলাই চরমপন্থার উত্থানে বাংলাদেশে একটা অভিনব ঘটনা ঘটেছিল, যেটা আগে কখনো ঘটেনি। সেটা হলো খুবই আচানকভাবে অনেকগুলো মেয়েকে চরমপন্থীদের সাথে রাস্তায় নামিয়ে দেয়া। বাংলাদেশে নারীরা আগেও সব আন্দোলনে ছিল, তারা ভূমিকা রেখেছে। কিন্তু আমার মনে হয় না, বিশেষ করে আমরা যদি ৯১-৯০-এর গণ অভ্যুত্থান দেখি, ২০০৬-এর গণ অভ্যুত্থান দেখি, এগুলোতে নারীরা তো অবশ্যই ছিল, কিন্তু ঠিক আইসিস কায়দায় নারীকে যেভাবে আপনার পুরুষের উৎসাহের জন্য ব্যবহার করা হতো সিরিয়া ইরাক জুড়ে আইসিসের উত্থানকালে, ঠিক অনুরূপ একটি নারীর ব্যবহার হয়ে গেল জুলাই জঙ্গি উত্থানকালে। সেটা আমরা লক্ষ্য করলাম না, আমরা এটা বুঝতেও পারলাম না। কিন্তু আজকে যখন আমরা পেছনের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখব যে বাঁধন, কি সিথি, আরো অসংখ্য মেয়ে যে ভূমিকাটা পালন করেছিল, এটা ছিল একটা কুৎসিত ভূমিকা পালন করা, অসভ্যতার পক্ষে চিন্তাহীন মেয়েগুলোকে রাস্তায় নামিয়ে আনা। তাদের দ্বারা একদিক থেকে জঙ্গিদের প্রেরণা হয়েছে, আরেক দিক থেকে আপনার একটা মানবিক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। জুলাই চাতুর্যের যে কতগুলো ডাইমেনশন ছিল, এটা নিয়ে ভবিষ্যতে ইনস্টিটিউট হবে, দেশ বিদেশ থেকে মানুষ এসে এখানে গবেষণা করবে, পিএইচডি গ্রহণ করবে। কারণ এটা এত বড় চরম প্রতারণা কিন্তু একবিংশ শতাব্দী, অর্থাৎ গত ১৫০ বছরে পৃথিবীর কোথাও এত বড় চরম প্রতারণা হয় নাই। হ্যাঁ, বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই, এই কথা বলে যে শেখ হাসিনা সরকারের পতন হলো, প্রত্যেকে গিয়ে উঠছে কি বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে, তাই না? এরপরও কি দেখেন, মানুষ বলে যে না, জুলাইতে প্রতারণা হয় নাই। অদ্ভুত ব্যাপার না? যাও, শাওনের কথায় ফিরে আসি। শাওনের যে ফেসবুক পোস্ট, সেটা দেখেন, সেটার আমি আজকে দেখলাম যে সেটা রিয়াকশন আছে ৬৭,০০০। ৬৭,০০০ রিয়াকশন কিন্তু একটা ব্যাপক সংখ্যা। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনের ফেসবুকে তো সাধারণত এত রিয়াকশন পড়ে না। শাওনের ফেসবুক ফলোয়ার প্রায় ১ মিলিয়ন, একটু নিচে। তার চেয়ে অনেক কম ফলোয়ার নিয়ে আপনি এই যে আত্মঘাতী চরমপন্থীগুলো আছে, ডারবি নাসির বা ইত্যাদি, এদের দেখবেন এক একটা পোস্টে, বিশেষ করে হাসনাত সার্জিস, এদের পোস্টগুলোতে কিন্তু ৮০, ৯০ হাজার, ৬০ হাজার। এটা হলো ডাল ভাতের মতো এই রিয়াকশনটা। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কারো তো ফেসবুকের কোনো পোস্টে এই ধরনের আপনার আলোড়ন সৃষ্টি হয় না, যদিও এখানে বেশ কিছু ক্রোধের প্রকাশ আছে শাওনের পোস্টে, খুবই স্বাভাবিক, ১০-১২ হাজার। সেটা অবশ্য অনেক কম, কিন্তু বাকি পোস্টগুলো শাওনকে সমর্থন করে দেয়া। আপনি জুলাই চরমপন্থীদের বিরুদ্ধে লড়বেন, আপনার তো ফেসবুক রিচ লাগবে, ইউটিউব রিচ লাগবে, সেটা তো আমরা করতে পারছি না। আমি যেই লেকচারগুলো দেই, এগুলো কত, কোনোটা ১৫-২০ হাজার পর্যন্ত উঠে, দুই একটা ৪০ হাজার উঠে, বাকিগুলা ৫ থেকে ৭ হাজার। এত কম রিচ হলে তো আসলে এটার সেই রকম মানুষের কাছে পৌঁছচ্ছে না।
যারা যেটা পৌঁছাতে পারবে, যত বেশি পৌঁছাতে পারবে মানুষের কাছে, সেটাকে আমি তত বেশি উৎসাহ দেব। সিডিআই, এই কথাটাকে অনেকে আপত্তি জানাচ্ছেন যে এটা বলা ঠিক হচ্ছে না। সিডিআই কথাটা বলা ঠিক হচ্ছে না, এটা সেভাবে চিন্তা করা যেতে পারে। তবে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোন শক্তির বিরুদ্ধে লড়ছি। যে অসুর শক্তির বিরুদ্ধে আমরা লড়ছি, গালিগালা ছাড়া তো তাদের কোনো ভাষা নাই। গালি ছাড়া তারা কোনো ভাষার ব্যবহার জানে? আপনি পিনাকি, ইলিয়াস এদের কথা শুনুন, তারপরে মাঠে যেসব জঙ্গিরা আছে তাদের কথা শুনুন, কিভাবে আমাদের ফেসবুক পোস্টে এসে গালি দেয়, সেগুলো আপনারা দেখেছেন? সিডিআই এর আরেকটা মাত্রা আছে, এই কথাটা নারীকে অপমান করে, এটা এটা সত্য কথা। কিন্তু আমাদের তো বিপরীত দিকটা দেখতে হবে। বিপরীত দিকটা হলো, যাদের বিরুদ্ধে আমরা লড়ছি তাদের কাছে তো নারীর কোনো সম্মান নাই। তারা নারীকে এক দৃষ্টিতে দেখে, আর অজঙ্গি শ্রেণী নারীকে ভিন্ন দৃষ্টিতে দেখার অন্তত সচেতনতা পোষণ করে। দেখুন, জঙ্গিবাদের মধ্যে, সেটা জামাত হোক, হেফাজত হোক, কিংবা অদৃশ্য জঙ্গিরা হোক, যারা লাল এবং সাদা এবং কালো পতাকা উড়োচ্ছে, তাদের কাছে নারী, আপনি যদি নারীর শিক্ষা হিসাবে দেখেন, নারীর শিক্ষা তাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য? তেতুল হুজুর যেটা বলেছিলেন সেটা, এটা নিয়ে আসলে কোনো ধরনের আপনার বিতর্ক নাই। তেতুল হুজুর বলেছিলেন যে 4-5 পর্যন্ত পড়লে একটা মেয়ে স্বামীর টাকা পয়সার হিসাব রাখতে পারবে, এতটুকু পড়াশোনা জানলে একটা মেয়ের হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে জামাতের শফিকের হয়তো মেয়ে ডাক্তার, স্ত্রীও ডাক্তার হতে পারে, আমি কিছু জানি না, এরকম বলতে পারেন। যে জামাতের দুই একটা নেতাকে বের করে বলতে পারেন যে হ্যাঁ, এর মেয়ে তো এত বড় তালেবর হয়ে গেছে। হ্যাঁ, জামাতের মধ্যে তো অনেক মিক্সড ক্যারেক্টারিস্টিক আছে। জামাত তো তার ছেলেদের, যেমন মতিউর রহমান নিজামীর ছেলেরা কি ইয়েতে পড়েছে, মাদ্রাসায় পড়েছে? ওরা দেখেন ইউএসএ তে বসবাস করে, সুন্দর ইংরেজিতে কথা বলে। সেটা দিয়ে আসলে যাচাই করা যাবে না। শফিকের মেয়ে পিএইচডি করুক, কি করুক, শফিক, তার দল জামাত, হেফাজত, তাদের কাছে নারীর শিক্ষা ওই 4-5 পর্যন্ত প্রয়োজন। নারীর পোশাক তাদের কাছে নির্দিষ্ট, নারীর ভূমিকা তাদের কাছে নির্দিষ্ট। প্রধান ভূমিকা কি? সন্তান উৎপাদন এবং সন্তানের লালন পালন। তার চেয়েও প্রধান নারীর প্রয়োজন তার কাছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। টাকার ওই লেখাটাই, যে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। সারা জাহানের ইসলামিক জঙ্গিদের, সেটা জামাত হোক, হেফাজত হোক, এমনকি ইরান, যারা নারীকে অনেক শিক্ষিত করে কেন? তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করে এই পৃথিবীতে টিকে থাকার জন্য। কিন্তু নারীর, ওদের কাছে নারীর প্রয়োজন বলুন, ব্যবহার বলুন, তিনটা। 4-5 পর্যন্ত পড়া, 1 নাম্বার ব্যবহার, যাতে টাকা পয়সাগুলো হিসাব করতে আলমারিতে ঢুকাতে পারে, আবার ওইখান থেকে বের করে দিতে পারে। তারপর আপনার সন্তান লালন পালন করা, এবং অনেক অধিক কেউ 30টা 40টা যদি সন্তান প্রসব করতে পারে, সেটা হলো তার চাহিদা একজন জঙ্গির। আর এই দুটার চেয়েও প্রধান চাহিদা হলো চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই হলো আপনার, সেটা ইরান বলুন বা যেই কোনো দেশের মৌলবাদ শ্রেণী বলুন, বাংলাদেশের বলুন, পৃথিবীর যে কোনো জায়গায় ইসলামিক মৌলবাদীরা নারীর শিক্ষা মেনে নেয়, তার পিএইচডি মেনে নেয়, পোশাকটাকেও মেনে নেয় না, স্বাধীন পোশাক, আর ওই নারীগুলোও স্বাধীন পোশাক চায় না। কিন্তু তার গোপন ইচ্ছাটি 3টি জিনিসের উপর সীমাবদ্ধ, অর্থাৎ নারীর সীমারেখা সে টেনে দিয়েছে। নারী কি পারবে কি পারবে না, নারী 4 থেকে 5 পর্যন্ত পড়তে পারবে, এর বেশি পড়লে সে যদিও অনুমোদন দিচ্ছে, তার অন্তর অনুমোদন দিচ্ছে না। নারী কি পড়বে, সেই বস্তাগুলো তো আমরা সবাই চিনি। এর চেয়ে ভিন্ন কিছু পড়লে সে হয়তো অনুমোদন দিচ্ছে, কিন্তু তার অন্তর অনুমোদন দিচ্ছে না। আর তৃতীয় না, প্রধানতম চাহিদা তো বুঝতে পেরেছেন, সমাজের অর্ধেক মানুষকে এইভাবে কিন্তু চরমপন্থীরা দেখতে চায়। এর বাইরে এক পাও নারীর দেওয়ার কিন্তু সক্ষমতা তারা অর্জন করুক নারী, সেটা তারা চায় না। তাহলে এটা দুঃখের বিষয় না যে 2024-এ এত নারী চরমপন্থীদের সাথে গেল? সেই বিশ্লেষণ এখানে করলে একটু অন্যদিকে চলে যেতে হবে। আমরা শাওনের কথায় আবার ফিরে আসি। আমার যেটা বক্তব্য সেটা হলো যে আমাদের যে সংগ্রামটা আজকে, সেইখানে মেহের আফরোজ শাওন কিন্তু শুরু থেকেই আছেন এই মুক্তিযুদ্ধের পক্ষে। বাংলাদেশে থেকে তাকে পুলিশ হেনস্থা করেছে ইতিমধ্যে, তাকে মেরেও ফেলতে পারে, নির্যাতন করতে পারে, কারণ তারেক রহমানের বাংলাদেশ আর ইউনূসের বাংলাদেশের পার্থক্য তো আমরা খুব দেখছি না। কিন্তু এটাও সত্য যে পরিস্থিতি দিন দিন তারেক রহমানদের, জুলাই জঙ্গিদের প্রতিকূলে চলে যাচ্ছে। কাজেই আমাদের একজন বড় সহযোদ্ধা যেটা লিখেছেন, আমি সিডিআই লেখা আমি নিজেও লিখছি, এটাকে আমি
সমর্থন করি সীমিতভাবে, ব্যাপকভাবে না। আর শাওন তো এটা প্রতিদিন বলছে না। একটা জায়গায় অবশ্য আমি সবাইকে রিস্ট্রেন হতে বলবো, যে অনেকে মনে করে কি সিডিআই লেখা না লেখা। আজকেও একটা মেয়েকে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিডনি তত্ত্ব বিভাগের শিক্ষক, সাংবাদিক পান্নার এখানে এসে সে তার বিশাল জ্ঞান জাহির করছে। বাংলাদেশে হয়ে গেছে কি, ছেলে মেয়েরা পড়াশোনা একটু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেলে সে মনে করে পৃথিবীর সবকিছু তার বোঝা হয়ে গেছে। আসলে কি এত সহজ? এই মেয়েটা যদি সেইভাবে পড়াশোনা করতে থাকে, সে হয়তো 5 বছর পরে তার চিন্তা আর একটু খুলবে। সে জুলাই বদর ছিল, এখন বিপরীত দিকে কথা বলছে। সবাই শিক্ষিত হোক, আমি তাকেও প্রশংসা করি। আসলে সিডিআই বলা না বলা, এইটার চেয়েও যে জায়গাটা আমাদের মননশীলতার অবনতি আছে সব দিকে, মুক্তিযুদ্ধের পক্ষে বলুন বিপক্ষে, তো আমরা মননশীলতা আশাই করি না, ওদেরকে শিখাতেও যাই না। আপনারা যখন শেখ হাসিনার ব্যক্তিগত জিনিসপত্র উল্লেখ করবেন, সেটা উল্লেখ করার একটা সীমা আপনি কিন্তু নির্ধারণ করবেন। আপনার যদি নারীর আত্মমর্যাদা সম্পর্কে যদি আপনার আসলে ধারণা থেকে থাকে, বা আপনার নেতা নেত্রীর আত্মমর্যাদা আপনি কিভাবে রক্ষা করবেন, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা লোককেও আমি শিখাতে পারছি না। বিশেষ করে আমি এখন পর্যন্ত কাউকে শিখাতে পারলাম না যে যেই বর্বরতা, ডাকাতি, লাঞ্ছনা বঙ্গভবনে চলেছে, সেগুলো তো আমরা সবাই দেখেছি। সেখানে জিনিসপত্র চুরি ডাকাতি হয়েছে, কিন্তু আপনি এত তো খুলে বলতে হবে না। আপনি বলবেন শেখ হাসিনার ব্যক্তিগত জিনিসপত্র, বা জিনিসপত্র বলেন, ব্যক্তিগত বলারও দরকার নেই, তাহলে তো সারা পৃথিবী বুঝে যাবে। সেই জায়গায় আপনি আবার ওখানে আপনি পিন পয়েন্ট করতে যান, ওটা হলো আপনার আসলে নারীর মর্যাদা সম্পর্কে আপনার ধারণার আসলে সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা শাওনেরও আছে, সেটা কিন্তু কেউ আবার বুঝতে পারছে না। সবাই শুধু শাওন সিডিআই সিডিআই কেন লিখলো, সিডিআই লেখা এমন কোনো দোষের না। যদিও এখানেও হ্যাঁ, এটাও একটা আসলে একটা সভ্য সমাজে তো গালিগালাজি থাকার কথা নয়, কিন্তু বাংলাদেশের মানুষকে তো আমরা সেই পর্যায়ে শিক্ষিত করতে পারি নাই। সেই পর্যায়ে তো দূরে থাকবো, মানে শিক্ষিত হওয়ার কিংবা বা আলোকিত মানুষ হওয়ার প্রথম ধাপেই তো আমরা বাংলাদেশের মানুষকে উঠাতে পারি নাই। সুতরাং এই নিয়ে যে তর্ক বিতর্ক হচ্ছে, এগুলো মানবিক মর্যাদা বলুন, নারীর মর্যাদা বলুন, কিংবা মননশীলতা বলুন, বা আপনার কৃষ্টি, অর্থাৎ আপনি কতটা সংস্কৃতি মান সেটা বলুন, সেখানকার সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো বোঝার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সমাজের একেবারে যারা নিজেদেরকে মনে করেন যে অনেক কিছু করে ফেলেছি, তাদের মধ্যেই আমরা দেখি না। তাহলে আমরা যেসব সাধারণ মানুষকে নিয়ে এই আন্দোলন করছি, তাদের মধ্যে তো এটা আসলে আশা করা যায় না, তাই না? তবে শাওনকে যারাই আপনার বুলি করবে, করবে, এদেরকে চিহ্নিত করুন। অনেকে অনেক ধরনের আজে বাজে কথা লিখেছে, সব জঙ্গিরা। এরা তো আসলে ভেসে যাবে। আমাদের যে স্রোত শুরু হয়ে গেছে বাংলাদেশে, এই স্রোতে তো এরা টিকবে না। তবে আমি দৃঢ়ভাবে সরকারকে বলতে চাই, শাওনের যদি কোনো ধরনের মব হয় শাওনের বাড়িতে বা তার আশেপাশে, সেটার জন্য কিন্তু তারেক রহমানের সরকার শতভাগ দায়ী থাকবে। শাওন এমন কিছু লেখে নাই। শাওন যেটা লিখেছে তার চেয়ে মানে যে প্রতিবাদটা শাওন করতে চাচ্ছে, তার জন্য তো অনেক কঠোর কথা লেখা দরকার, তাই না? যার যেটুকুন প্রকাশ আছে। কিন্তু শাওন যেহেতু একজন জাতীয়ভাবে পরিচিত ব্যক্তিত্ব, একজন সংগ্রামী নারী, শাওনের তো ইনহেরেন্ট শক্তিটাও দেখতে হবে, তাই না? হুমায়ুন আহমেদকে শাওন যে বয়সে বিয়ে করেছে, যে বয়সে সংসার করেছে, যে বয়সে বিধবা হয়েছে, যে বয়সে সন্তান মানুষ করেছে একা একা, বাংলাদেশে কয়জন নারী আছে শাওনের মতো এতটা শক্তিশালী? আমি বলছি ভেতরের শক্তি, মনের শক্তি, মানুষ হিসাবে শক্তি, নারী হিসাবে শক্তি। যেসব আজে বাজে গালি গালাজ শাওনকে করা হয়, তার বিরুদ্ধে দাঁড়ানো শাওন, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। শাওন অত্যন্ত শক্তিশালী মানুষ, এটাই শক্তি। শাওন যে জীবন দেখিয়েছে, এটা আমি মনে করি যে নারী হিসাবে তার জীবনের একটা মানে এই অর্জন অনেক বড় অর্জন। এইটা প্রেমের অর্জন, অবশ্যই প্রেমের পথে শাওন এই শক্তিটা অর্জন করেছে। কিন্তু শাওন যে শক্তিশালী, শাওন যে সাহসী, সেটা কিন্তু আমাদের শাওনকে নতুন করে প্রমাণ করতে হবে না। আমি শাওন থেকে আরো বেশি ভূমিকা প্রত্যাশা করবো, এবং অনেক শাওনকে আমি দেখতে চাই। শাওনের পাশাপাশি মাহির একটা দেখলাম, সেখানে উনি বলছেন যে শাকিব খান হয়তো বাংলাদেশের সবচেয়ে বড় অভিনেতা। এই যে জুলাইয়ের জঙ্গিরা তো তার চেয়ে বেশি বড় অভিনয় করেছে, অভিনয় করে করে নিজেরা বাচ্চাদের মেরে ফেলছে, সেটা উপর চাপিয়ে দিয়েছে পুলিশ এবং আওয়ামী লীগের উপর। ঠিক সেই কথাটারই প্রতিধ্বনি করেছেন কিন্তু নীলুফার মনি, যিনি বিএনপি নেতা। দেখেন, এটা অনেকেই বলবে, শুধু মনি বলেছেন, আমি ওনাকেও সাধুবাদ জানাই। যাদেরই বিবেক আছে তারাই বলবে, জুলাইতে বেশিরভাগ খুন খারাপি করেছে কিন্তু চরমপন্থী জঙ্গিরা। এটা আজকে দিবালোকের মতো পরিষ্কার। এইটার আপনার যে স্বীকার করা কনফেশনটা মাহফুজ দিয়েছে, বিভিন্ন জঙ্গি দিয়েছে। তারপরেও কিন্তু
সমাজের একটা শ্রেণী পাকিস্তানপন্থীরা ওইটাকে জুলাইতে না একটা গণ অভ্যুত্থান হয়েছে এটা বলতেই হবে। এবং আমি দেখলাম বিএনপির কিছু লোকজন নীলুফার মনিকে বেশ কঠোর ভাষায় নিন্দা করছেন, গালমন্দ করছেন। নিউ ইয়র্ক থেকে আরেকটা মেয়েকে দেখলাম নীলুফার মনিকে যা তা বলছেন। আমি জানি না নীলুফার মনি তার দলের বিরুদ্ধে গিয়ে এটা বললেন নাকি তার দলের কোনো পক্ষ থেকে অনুমোদন ছিল, কারণ তার দল তো আসলে জুলাই উত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। সেটা যাই হোক, কিন্তু নীলুফার মনি যে একেবারে বিবেকের কথাটা বললেন যে কারা হত্যা করলো, কারা এদের জন্য এত খাবার সাপ্লাই দিয়ে দিল, খাবারের অভাব নাই, হ্যাঁ কোনো কিছুর অভাব নাই, নীরবে হত্যাকাণ্ড চলছে, এই প্রশ্নটা তো তুলেছেন নীলুফার মনি। এই প্রশ্নটা তো আজকে বাংলাদেশের সব মানুষের উত্তর হবে, উত্তরটা আসবে শুধু একটা নিরপেক্ষ তদন্ত হলে সার্বিকভাবে এই জিনিসটার উত্তরটা আসবে। এই নিরপেক্ষ তদন্ত দেখেন, এই জিনিসগুলো বের হবে বলে কেউ কিন্তু এটা তদন্ত করছে না। ইউনুস তদন্ত করেছে, কারণ তদন্ত করলে তো মানুষ দেখে যাবে কি হচ্ছে। করে নাই, করার সাহস নাই ওদের। 1400 1500 মৃত্যু বলে ওরা কেঁদে কেটে যাবে। অন্যায় হয়েছে সেই সেই পিতা মাতা বা যারা বেঁচে আছে সেই মানুষগুলো, যারা এখানে মারা গেছে, যারা ভাবছে যে তার ছেলেকে পুলিশ মেরেছে, অথচ মেরেছে একজন জঙ্গি। কতটা নিষ্ঠুরতা চিন্তা করেন। ওই লোকগুলা নিজেরাও জঙ্গিপন্থী হওয়াতে হয়তো ভাবছে এখনো পুলিশ মারছে, কিন্তু তাকে মেরেছে তারই সহোদর জঙ্গি কিংবা তার একই আদর্শের অনুসারী জঙ্গিরা। আবার অনেকে এইটা মেনেও নিচ্ছে যে না জঙ্গি, এবং তারপরেও আওয়ামী লীগের উপর দোষ দিচ্ছে, কারণ সে তো স্যাক্রিফাইস করে দিয়েছে তার ছেলেকে, সে তো বেহেশতে চলে গেছে ওর বিশ্বাস অনুযায়ী। মুগ্ধ, আবু সাইদ, দেখেন প্রত্যেকটা আত্মঘাতী জঙ্গি। কেউ বলে মুগ্ধ আত্মঘাতী জঙ্গি না, আমি যা দেখেছি আমার কাছে আমি আমি তো বাংলাদেশে এটা দাবি করতেই পারি। হ্যাঁ, আপনারা হাসবেন যে জঙ্গিবাদের উপর বাংলাদেশে অর্থাৎ আন্তর্জাতিকভাবে যদি কোনো বিশেষজ্ঞ থাকে, দীর্ঘ পড়াশোনা, অবজারভেশন, সেটা আমার চেয়ে তো বেশি কেউ নাই, অন্তত বাঙালিদের মধ্যে নাই। আর জঙ্গিবাদ কত রকম কি কি এগুলো না বুঝে তো আপনি আসলে বলতে পারবেন না। এরা সবাই আত্মঘাতী জঙ্গি, জীবন দিয়ে দিয়েছে তাদের কজের জন্য। সেই কজটা কি? বাংলাদেশে 1971 সালে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করতে হবে আর বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাতে হবে। সোজা কথা, এই দুটার জন্য তারা প্রাণ দিয়ে দিয়েছে। সেই জিনিসগুলো অনেকের বিবেকে নাড়া দিচ্ছে। এইসব অভিনয়, এসব প্রতারণা, চাতুর্য, সেখান থেকে নীলুফার মনির মতো অনেকেই কথা বলবেন। বিএনপির আরো অনেকেই এই প্রশ্নগুলা তুলেছেন, হয়তো আমিও দুই একজনকে হয়তো দেখেছি, কিন্তু নীলুফার মনিকে আমরা সাধুবাদ দেব এবং তাকে বলবো যে তার রাজনৈতিক বিপর্যয় আসতেও পারে, এখানে নাও আসতে পারে। তারেক রহমান তো বোঝা যাচ্ছে যে উনি পার্টির মধ্যে ওইভাবে কোনো কিছু করছেন না এই মুহূর্তে, সেটার জন্য আমি তারেক রহমান সাহেবকে প্রশংসা করছি। কিন্তু বিবেক থাকলে আপনাকে এই প্রশ্নগুলো করতেই হবে, এবং ভবিষ্যতে যখন নিরপেক্ষ তদন্ত হবে তখন কিন্তু প্রতিটা জিনিস বের হয়ে যাবে। কারণ জঙ্গিরা এগুলো আপনার স্বীকার করে বসে আছে, তদন্তের তো দরকার নাই। আপনার যদি আসলে সত্যিকার আপনি যদি একজন বিবেকবান মানুষ হন, আপনি যদি বাংলাদেশের শুধু শেখ হাসিনা সরকারের পতন না, তার সাথে সাথে যে সামাজিক পতন, যে অর্থনৈতিক পতন, এবং সেখান থেকে ওঠার যে কোনো রাস্তা নাই, এই জিনিসগুলো বিবেচনা করলে তো আপনি বুঝতে পারেন যে জুলাইতে চরমপন্থার উত্থান ছিল, জুলাইতে ষড়যন্ত্র ছিল, জুলাইতে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে, এবং সেখানে অসংখ্য নারী যোগ দিয়েছিল সেই প্রতারণার আন্দোলনে। এবং বাংলাদেশে অনেক মানুষ কিন্তু আর আমাদের সাথে এখন আসতেও পারবে না, বিশেষ করে নটি যারা সিনেমা নাটক অঞ্চলের বেশিরভাগই তো জঙ্গিদের সাথে চলে গিয়েছিল। আর আগামীটা তো মানে সামনের দিকটা তো আসলে মেহরা আফরোজ শাওন বা তার সাথে যারা 2-4 জন আছেন, অরুণা বিশ্বাস, যারা যারা আছেন, আমি হয়তো অনেককে চিনি না, এরাই তো সামনের দিকে আমাদের সাংস্কৃতিক জগৎ বিশেষ করে নাটক সিনেমা যেটা হয় সেখানে এরাই কিন্তু ভবিষ্যতে নেতৃত্ব দিবেন। আপনার ওদের প্রক্রিয়ার মাধ্যমেই যে জঙ্গিগুলো ওইখানে ছিল, ধরেন ফারুকি বা এরকম অনেকে আছে, কি অনেক নাম টাম বলে, নিপুণ, আমি সবাইকে চিনি না, আবার অনেককে চিনি। এদের তো আর ভবিষ্যতে এই দেশের সংস্কৃতিগিরি এরা করতে পারবে না। সেই দিক থেকে তারা অবশ্যই মাঠে থাকবেন এবং সকল বিবেকবান মানুষ এখানে জড়িত হবেন। এবং বিশেষ করে আমাদের এই আন্দোলনে এখন অনেক নারী কিন্তু আছেন, অনেক মননশীল মুক্তবুদ্ধি সম্পন্ন নারী কিন্তু এখন অনলাইনে, অন্তত আমি দেখি, নাম বললেও কারো বিপদ হতে পারে, আবার সবার নাম আমি বলতেও পারবো না, বাংলাদেশ থেকে বিদেশ থেকে অনেক মননশীল নারী কিন্তু আজকে এই জুলাই প্রতারণা, জুলাই ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের কণ্ঠ সোচ্চার রেখেছেন। আমি সকল নারীকে কিন্তু অভিবাদন জানাই এবং তাদেরকে আমাদের এই সংগ্রামের সহযোগী হিসাবে পেয়ে আমরা অবশ্যই গর্বিত। কারণ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের ধারায় নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, মর্যাদা আছে নারীর, পুরুষেরও মর্যাদা আছে, কিন্তু আমরা তো নারীকে ওই সীমার মধ্যে দেখি না যে 4-5 পড়বে, বস্তা পড়বে,
পোশাক হিসাবে একটা বস্ত্র গ্রহণ করবে, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। শুধু এই 3 কাজের জন্য নারী নয়, এই 3 কাজের জন্য যেই সমাজ, মানে যে সমাজে নারী শুধু এই 3 কাজের জন্য, সেই সমাজে আপনার অঢেল তেল থাকতে হবে মাটির নিচে, আপনাকে ধন দৌলত বজায় রাখতে হলে, নতুবা আপনাকে দরিদ্র পাকিস্তান, আফগানিস্তানের মতো দরিদ্র থেকে দরিদ্রতর জনগোষ্ঠীতে পরিণত হতে হবে।